আর দিন দুই বাদেই কোরবানির ঈদ চলছে, তাই প্রেক্ষাগৃহে ছবি মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি। সিনেমা হলে দর্শক টানার প্রতিযোগিতায় কে থাকবে এগিয়ে আর কেই বা পিছিয়ে, সেটা তো জানা যাবে ছবি মুক্তির পর। তবে আপাতত কেমন সিনেমা আলোর মুখ দেখছে এবারের ঈদে, সেটা জানবো দর্শক, আপনাদেরও সাথে জানাবো। আর এই জানাতে আজকের তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি ঈদের চলচ্চিত্রের 3 নির্মাতাকে। আছেন ময়ূরাক্ষী ছবির নির্মাতা রাশিদ পলাশ, আছেন ডার্ক ওয়ার্ল্ড ছবির নির্মাতা পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, এবং আমার পাশে আছেন আগন্তুক ছবির পরিচালক সুমন ধর। 3 জনকেই স্বাগত আজকে কালার্স 24 এর আয়োজনে। ধন্যবাদ। আচ্ছা, আমি শুরুতে আগে শুনতে চাই, মানে কে এগিয়ে, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড নাকি আগন্তুক? মানে আমি আরেকটু ধরিয়ে দেই সাথে যে ঈদে কিন্তু ছবি মুক্তির তালিকায় তুফান আছে, শাকিব খানের সিনেমা আছে রিভেঞ্জও। সো হ্যাঁ, সবাই এগিয়ে, আমি ছাড়া আমরা সবাই এগিয়ে, আমার মনে হয় আমরা সবাই এগিয়ে। সমস্ত সিনেমায় সফল লোক সবাই এগিয়ে থাকুক, সুন্দর জায়গায় সিনেমা যাক, কারণ যেই পরিচালনা করুক না কেন ছবি আমাদের সকলের। সব আমি পোস্ট দিয়েছি আর আমাদের ঈদের সব ছবি, আমাদের সব ছবি ভালো যাক। আমাদের স্লোগান ছিল আছি বাংলা সিনেমার উৎসবে, দ্যাটস ওয়াই আমরা আসলে উৎসবটাই করছি। আসলে ছবির উৎসবটাই হওয়া উচিত সব উৎসবে। আচ্ছা, সেই জায়গা থেকেও যদি আমি একটু বলি যে ঈদে সিনেমা হল মালিকদের একটা উন্মাদনা থাকে শাকিব খানের সিনেমা নিয়ে, সেই জায়গায় তুফান আছে, তুফান নিয়ে একটা অন্যরকম উন্মাদনা তাদের মধ্যে কাজ করছে। এই জায়গা থেকে আপনাদের কি কোনো জায়গায় মনে হচ্ছে যে একটু ব্যাকফুটে আছেন কিনা? কে বলবেন? 3 জনের কাছেই জানতে চাই। না, এটা তো খুবই ন্যাচারাল। শাকিব ভাই বাংলাদেশের একজন অ্যাসেট, মেগাস্টার। যেহেতু হল মালিকরা ঈদে বসে থাকে একটা ব্যবসা করার জন্য, তারা মানে রিস্ক নিতে চায় না, তারা একদম শিওর শট খেলতে চায়। সেজন্য শাকিব ভাই সবসময় এগিয়ে আছে, এগিয়ে থাকবে, এবং এটা খুব স্বাভাবিক বিষয় হিসেবে ধরেই কিন্তু আমরা সিনেমা রিলিজ করতে আসছি। আমরা জেনে বুঝেই এই উৎসবে যোগ দিতে আসছি। তার মানে আপনারা খুবই সাহসী নির্মাতা। না, সাহসী বলবো না, কারণ হচ্ছে শাকিব ভাইয়ের তো একটা বিশাল বড় মানে দর্শক মহল আছে, আর সাথে হচ্ছে আমাদের এছাড়াও যে আরও অন্য অভিনয় শিল্পী আছে, সবারও কিন্তু দর্শক মহল আছে। সবাই সব রকম গল্পের ছবি দেখতে চায়। তুফান একটা ভালো ছবি, একটা বড় বাজেটের ছবি, আর সব কিছু মিলে তুফানের যেরকম দর্শক বা শাকিব ভাইয়ের ছবি দেখতে আসবে, বা আমরা যে ছবি বানিয়েছি রাশিদ ভাই, তারপর দাদা, আমাদেরও যে গল্প বা যে প্রেক্ষাপটটা আমরা ছবির মধ্যে তুলে ধরতে চেয়েছি, সেই দর্শকগুলো আমাদের বাংলাদেশে আছে। ওকে, পলাশ ভাই কি কিছু যোগ করবেন? আমার কাছে মনে হয় যে শাকিব ভাইয়ের ছবির যে জনরা, আমার ছবির জনরা একেবারে আলাদা। তো আমার টার্গেট পিপলও একেবারে আলাদা। তো আমার কাছে মনে হয় যে আমি কোনোভাবেই মানে কম্পিটিটর না, মানে আমি আমার তারা দুজন সেফ মোডে আছে। আমরা যখন আমি বলি এটার কারণ হচ্ছে তারা হচ্ছে যে জনারের ছবিটা রিলিজ দিতেছে এইটার আলাদা দর্শক আছে। আসলে সত্যি না দাদা, কারণ আমরা যখন বই মেলায় যাই, আমরা কিন্তু সবাই কিন্তু পাঠক, আমরা কিন্তু এক একজন এক বই কিনে নিয়ে আসি। সিনেমা কিন্তু সেরকম, সিনেমা তো একটা বই। অবশ্যই অবশ্যই। ওকে, আমি যদি একটু পলাশ ভাইয়ের কাছে আবারও একটু আসি, সেই জায়গা থেকে যদি বলি যে অনেক দিন ধরেই কিন্তু ময়ূরাক্ষী ছবির শুটিং এর কথা শুনেছি, অনেক দিন ধরে, আমি বলি যে প্রায় 2 বছর। হ্যাঁ, 22-এ শুরু হয়েছিল। আচ্ছা, সেই জায়গা থেকে ছবির সেন্সরও পেয়েছে বেশ অনেক দিন আগে, 8 মাস মতো আগে। 8 মাস আগে। তো এত দেরি করে সিনেমা মুক্তির আমার কাছে আসলে একটা পারফেক্ট সময় দরকার আমার, যে সময়টা আমি আসলে প্রপার সবকিছু মিলিয়ে সমস্ত এলিমেন্টসগুলো থাকবে। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে এই কুরবানিটা ওই রকম একটা এলিমেন্টস, দ্যাটস ওয়াই মানে ঈদের প্ল্যানটাই ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, তো আর আমি যদি এই জায়গা থেকে একটু মানিক ভাইয়ের কাছে আসি, সেখানে ঈদের 7 দিন আগে ঘোষণা দিলেন যে ডার্ক ওয়ার্ল্ড ছবি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এবারের ঈদে। আমাদের সেন্সর হয়েছে যেদিন ঘোষণা দিয়েছি তার একদিন আগে ঘোষণা দেওয়ার পরই আমাদের যে প্রযোজনা সংস্থা তার ডিসিশন হচ্ছে ঈদে আসবে। আমি বললাম ঈদে আসা তো কম্পিটিটিভ মার্কেট, যেহেতু আমাদের টার্গেট তো সিঙ্গেল স্ক্রিন, তাদের টার্গেট হচ্ছে সিনেপ্লেক্স,
এখন সিঙ্গেল না দাদা এখানে আমাদেরও সিনেমা হল মানে সিনেমা হল, সেখানে সিঙ্গেল সিঙ্গেল বা সিনেপ্লেক্স যেটাই থাকুক না কেন, যাই হোক সব হলেই, কারণ সব দর্শক আমাদের সিনেমা দেখবে। একটু সিনেপ্লেক্সে একটু মানে একটু অন্য জনরার ছবিগুলো ভালো চলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর সিঙ্গেল স্ক্রিন একটু মার কাট অ্যাকশন এগুলা কোরবানি দিতে ভালো চলে, এটা তো আসলে ন্যাচারাল। তো আমাদের টার্গেট যেহেতু সিঙ্গেল স্ক্রিন, আমি বললাম সাকিব ভাই তো আছে, হল তো পাওয়া কঠিন হবে, বললাম 5 হল পেলেও আসবো, তো সেভাবে ডিসিশন নেওয়া। এবং ঈদের ছবি একটা ওই যে রাশিদ ভাই বললো উৎসব, আমরা উৎসবে যোগ দিতে পেরে আনন্দিত। এবং আমার ধারণা যে ছবিটা যদি কেউ দেখে, ধরেন আমরা একটা হল পেয়েছি এবং ওই হলে 10 জন দর্শক ঢুকেছে এবং তারা ভালো বলেছে, এটাই আমার সার্থকতা। ওকে, সিনেমা হলে দর্শক ছবিগুলো দেখবে, সেই জায়গায় আমি যদি সুমন ধরের কাছে আসি, যে মানিক ভাইয়ের সিনেমা তাও 7-8 দিন আগে আমরা জানতে পেরেছি ঈদে, আপনার সিনেমা যে ঈদে আসতেছে এটা আমরা জানতে পারলাম মানে এই যে গেল বুধবারে, হ্যাঁ দিন 2 বাদে যেখানে ঈদ, এটা কি, এটা কেন? এটার একটা কারণ হচ্ছে সিনেমা তো সেন্সর না হলে তো সিনেমা আসলে রিলিজ করা যায় না, একটা মাধ্যম তো অবশ্যই আছে। আমরা ওই সেন্সরের জন্য অপেক্ষা করছিলাম যে সেন্সরটা হবে, যদি হয়ে যায় তাহলে আমরা ঈদের মধ্যে আসবো, কারণ ওই উৎসবের সাথে আমরা সবাই একত্রিত হব। তো ফাইনালি যখন সেন্সরে জমা দেওয়া হলো ছবিটা এবং আমাদের বিনা কর্তনে সেন্সর পেয়ে গেল, তখন আমাদের প্রযোজনা সংস্থা সিদ্ধান্তই নিয়েছে যে আমরা ঈদে তাহলে আমরা আসি। তখন আমি আমার প্রযোজকের সাথে কথাও বলেছি যে ঈদে আসবেন আমরা, কারণ ছবি তো আসলে ঘরে বসে দেখার জিনিস না, বা টেলিভিশনও রিলিজ হবে না, তো ওইভাবে আমরা হল পাবো কি না, কারণ সাকিব ভাইয়ের একটা অনেকগুলো হল তার ছবি চলে এবং এটা একটা সুন্দর জিনিস, এটা দেখতেও ভালো লাগে। তো ওই জায়গা থেকে তখন আমরা কথা বললাম হলের মালিকদের সাথে, রেসপন্স দেখলাম একটু ভালো, তখন বললাম ঠিক আছে তাহলে আসি। খুব ভালো। ওকে, ঈদের যে কটা সিনেমা মুক্তি পাচ্ছে তার মধ্যে আপনাদের 3 জনের সিনেমাও আছে, তো সেই জায়গা থেকে আমি যদি একটু ময়ূরাক্ষী ছবির প্রসঙ্গে আসি, আমি ছবির প্রসঙ্গে আসবো মানে ছবির টিজারটা একটু দর্শকদের দেখাতে চাই। This is your pilot Naushad speaking from flight number 177. This plane has been hijacked. Requesting for an emergency landing. The hijacker is demanding to have a chat with the Prime Minister. ছবির পরিচালকের কাছে আসার আগে আমি বাকি 2 পরিচালকের কাছে আসতে চাই, যে কি মনে হলো টিজার দেখে? আরে তো আমরা আগেই দেখেছি, সেই রিঅ্যাকশনটা আমি রিঅ্যাকশন মানে প্লেন ছিনতাই, মানে আমি ভাবছি কিরে ভাই এই যে ছবি বানাইছে নায়িকা নিয়ে, এখন এই প্লেন ছিনতাই, এটা বিশাল ব্যাপার, হ্যাঁ, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, একটা আলাদা সাবজেক্ট, জানি না কি মানে কি গল্প বলেছে, এটা একটা আসলে সেই জানে, আমি তার কাছে আসছি একটু পরে, এবং আমরা ইগারলি ওয়েট করছি আচ্ছা এই ছবি দেখার জন্য। ওকে, সুবন্ধর কি বলবে? আমার একটাই কথা, ভাইয়ের ট্যাগলাইনটা খুব পছন্দ হয়েছে, বেঈমান পাখির গল্প। সো বেঈমান পাখির উড়ে বেড়ায়, এই বেঈমান পাখির গল্পটা দেখার জন্য ময়ূরাক্ষী দেখবে আশা করি। আর নতুন কিছু দর্শক দেখতে চায়, রাশিদ ভাই একটা নতুন কিছু দেখানোর চেষ্টা করেছে, আশা করি দর্শক এই ছবিটা দেখবে হলে এসে। ওকে, দর্শক তো অবশ্যই আশা করছি সিনেমা হলে প্রতিটা ছবি গিয়ে দেখুক, তাই না? সেই জায়গায় এই সিনেমাটার ট্রেলার মানে টিজার দেখে মনে হচ্ছে যে প্লেন হাইজ্যাকের, তো আসলেই কি প্লেন হাইজ্যাক নিয়েই তো সিনেমাটা, তাই না? হ্যাঁ, প্লেন হাইজ্যাক এই গল্প আছে, এটা আমার কাছে আমি বলতে চাই এটা একটা রোমান্টিক থ্রিলার ছবি আর কি। আচ্ছা, আপনি কি এই সিনেমাটা বানানোর পর কোনো মামলার ভয় আছেন? পাইছে অলরেডি, হুমকি পাইছে। তো এই জন্যই কি ভাই আজকে একটু চুপচাপ? না না, এটা তো আমি বলছি, এটা তো আরো ভালো, ছবির পাবলিসিটি হবে। ওকে, একটু শুনি ঘটনাটা কি, একটু শুনি। না আমিও শুনছি আর ব্যাপারটা এমন, আমি চাই না এমন কিছু হোক, হ্যাঁ, একটা ছবি তো উৎসবে, যদিও আর বাকিটা আসলে এটা উনি না দেখে বলতে পারবেন না, উনি যদি মানে মামলা করতে চান ওকে ডান, আপনার ছবিটা দেখতে হবে, ছবিটা দেখেন আপনি, দেখে যদি আপনি মনে হয় যে আমি আসলে মামলা খাওয়ার যোগ্য, তো মামলা করেন, এখন আসলে কি বলবো আমি আসলে। আমি যদি মোস্তাফিজুর রহমান মানিকের কাছে আসি, তো আপনার সিনেমা এবারের ঈদের ডার্ক ওয়ার্ল্ড, এই সিনেমায় আমরা জানতাম যে নায়িকা মাহিয়া মাহি, কিন্তু পরবর্তীতে তিনি নেই, আমরা জানতে পেরেছি যে ওপার বাংলার নায়িকা এই সিনেমায় যুক্ত হয়েছে কৌশানী মুখার্জি।
একটু যদি নায়িকা আপনি আরেকজন বলেন এই ছিল। বিষয়টা আপনি নিজেই বলে দেন। না এটা তো যেটা জানেন এটা কোনটা জানেন? যে এক নায়িকা ছিল সত্যি। পরে হাফ ডান করে আরেক নায়িকা। হাফডানও না ও না, মাহি- শুরুতে একদিন শুটিং হ্যাঁ, করেছিল এমন একটা বিষয়। একদিন শুট করেছে তারপর একটা ইন্টারভিউকে কেন্দ্র করে আসলে ঝামেলাটা হয়। এই ইন্টারভিউটা মানে আমাদের প্রযোজনা সংস্থার কেউ একজন দিয়েছে। আচ্ছা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তো আপনার তো স্বপ্নের নায়িকা ছিল পরিমণি, আপনি কেন পরিমণির নিয়ে ছবি বানাইলেন না? তখন সে বলছে যে হ্যাঁ আমার স্বপ্নের নায়িকা পরিমণি ছিল, কিন্তু পরিমণির সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই, নিতে পারি নাই, তারপর মাহিকে নিচ্ছে। এটা আবার মাহি খুব মাইন্ড করছে। ঠিক পরে আছে? সবই বাদ দিয়ে আপনি একেবারে বাইরে থেকে পরে একজন চিন্তা নিয়ে আসলেন। করলাম যে এটা স্যার হচ্ছে না। আর বাংলাদেশের কাউকে নিব মানে না, ঝগড়াতে না যাই, হ্যাঁ? ঝগড়াতে আর না যাই। মানে জিনিসটা তো পাবলিসিটি হয়ে গেছে অনেক। হ্যাঁ, তো আর আবার কে মাইন্ড করবে কি করবে, তখন আমরা কোষারি তবে মানে আমি একটা কথা আমি জানতে চাই একজন পরিচালক হিসেবে, কারণ আমরা যখন আর্টিস্ট নেই তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়, সেই চুক্তি অনুযায়ী কোনো আর্টিস্ট মানে একটা একদিন সিনেমা করার পরে সে সেটে আর আসবে না, এইটা একটা খারাপ ব্যাপার না আমাদের অন্যান্য ডিরেক্টরদের জন্য? কারণ সে খারাপ তো শুটিং ব্যাপার কি? করেছে, তো এখন খারাপ তার ব্যাপার মনে কি হলো হচ্ছে- ইন্টারনাল ব্যাপারগুলো কেন আমাদের কাজের মধ্যে তারা টানবে? এটা হচ্ছে দারুণ প্রশ্ন। ধরেন ভালো প্রশ্ন। ধরেন আমি এটা মাহিকে জিজ্ঞেস করছি যে আমি কিন্তু পরিমণির সাথে আসলে কোনো কথা বলি নাই, যোগাযোগ করি নাই, এটা পরিমণিও জানে। তা মাহিকে আমি এটা বলছি, তো বলছে যে এটা কোনো বিষয় না, কিন্তু সে আমাকে নেওয়ার পরে পরিমণিকে নেওয়ার ইচ্ছা ছিল, নিতে পারি নাই, মানে আমি একটা অপশন, মানে সে একটু অভিমান করছে আমার সাথে একটু ভালো- অভিমান, কারণ এটা তো আমার কমার্শিয়াল সাথে- একটা জায়গা দাদা, কারণ আমরা তো সেম, কারণ শিল্পী তো শিল্পী, এখন তার ইন্টারনাল অনেক সমস্যা থাকতেই পারে, ঝগড়া, কিন্তু থাকতেই কাজের পারে। মধ্যে যেন হ্যাঁ, প্রকাশ না হলো, আমরা সে কেন বলছে ফেটে যাব? জিনিসটা ইন্টারনালি থাকলে কোনো সমস্যা ছিল না, জিনিসটা পাবলিক হয়ে গেছে, আবার কিছু লোক এটাকে আবার খোঁচাখুচি করেছে এমন একটা বিষয়। খোঁচাখুচি করেছে, ওগুলো আবার না বলি, উৎসবের সময় আমরা খোঁচাখুচি না করি। আনন্দে থাকি। তো যাই হোক, তো সে আমাকে এরপরে যখন চুক্তি করতে যাবো একটা লাইন বাড়াবো, ঝগড়াঝাটি খোঁচাখাচি অভিমান করবো করে যেন চলিয়ে যাইবেন না। চলিয়ে যাবেন না। মায়ের সাথে তো আমি 4টা ছবি আর্টিস্ট করেছি। মাত্র আবেগী তো, এটা অভিমান 4টা থাকবেই ছবি ভাই। করছি, আর মাহি অতিরিক্ত ইমোশনাল। হ্যাঁ, আসলে মাহি না, ও যে বললো সব আর্টিস্টই ইমোশনাল, তো আবেগী অভিমান করে গেছে। আমি চেষ্টা করেছি, তারপর ওকে, মানে দেখি যে যেহেতু মাহি পারলেন না, কৌশানী মুখার্জিকে নিয়ে করতে হলো সিনেমাটা, কেমন করলো একটু দেখি। জীবনে কত মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে ভাসতেছে। ইচ্ছা করে যদি সবার কাছে কেউ মাপ চাইতে পারতাম। কে কই আছে, তাছাড়া আমারে দেখলে কেউ মাপ করতে চাইব না। আমি স্বপ্না, রীতিমতো কাজ করে পেট চালাচ্ছি। ঘর মোছা থেকে রান্না বান্না মারামারি সব পারি। মারামারি করতে হবে কেন? এইসব কি শুনছি? তুমি নাকি একজন দুর্ধর্ষ ডাকাতকে ঢাকায় এনে একটার পর একটা খুন করাচ্ছ? বেরিয়ে এলো চাঞ্চল্যকর জোড়া খুনের মূল রহস্য। গতকাল রাতে নিজ ফ্ল্যাটে খুন হওয়া ন্যানি ও তার গার্লফ্রেন্ড মিলিনিয়ার মোবাইল ও ল্যাপটপ থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ। আচ্ছা বলো তো, তুমি আমাকে দেখে ভয় পাও কেন? হায় আল্লাহ, ভয় পাবো না কেন? আপনার চোখ দুইটা পুরা বিড়ালের মতো। তুমি ভয় পাও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কি কাউরে ভালোবাসছো? গরিবের ভালোবাসা শুধুমাত্র চাঁদের সাথে, মানুষের সাথে হয় না। ও মা গো, কি হয়েছে আপনার? আমি বলছি, সিরাজ একটা জানোয়ারকে খুন করে এসেছে। আমার দু চোখে ছাড়বো না আজ তোকে, পালাবি কোথায় তুই বল, এবারে হিসাব তোর রাত শেষে আনবো গোর, খেলা হবে তোরই সাথে, চল করবো জীবন বাজি, চ্যালেঞ্জ নিতে রাজি, হায় না আর শয়তানের দল। ভালোই লাগছে ট্রেলার দেখে। আমি আপনার কাছে আসবো, বাট তার আগে দুই পরিচালকের কাছে শুনতে চাই যে কেমন লাগলো। ভালো লাগছে, সুন্দরবন ছবি ভালো লাগছে আমারও, কারণ একটা পরিচালক তো স্বপ্নের ছবি বানায়, সেই স্বপ্নটা অন্যরকম হতে পারে না, আচ্ছা, আপনারা সুন্দরই তো হয়। পরিচালকের জায়গা থেকে বলছেন, একদম সাধারণ দর্শকের জায়গা থেকে যদি ট্রেলার দেখে কিছু বলতে বলি, যদি বলেন। দর্শক কিভাবে ছবি নিবে সেটা দর্শক বলতে পারবে, আর ওই অভিমত আসলে দর্শকরাই জানে আসলে। এক্স্যাক্টলি। আমাদের আপনি দর্শক হিসেবে বলুন না।
আমি যখন সিনেমাটা দেখতে যাব, কারণ দাদার এরকম জনারের প্রথম ছবি, দাদা খুব সুন্দর সুন্দর ভালোবাসার গল্পের ছবি বানিয়েছে, অনেক বিখ্যাত আর্টিস্ট দাদার সাথে কাজ করেছে, ওই জায়গায় এই জনারটা দাদার একদমই নতুন। তো সেই নতুন জায়গা থেকে এখন আধুনিক তো প্রচুর ছবি হয়, অ্যাকশন সিনেমা পৃথিবীতে অনেক এগিয়ে গেছে সিনেমার জগতে। সেই জায়গা থেকে দাদা যে ছবিগুলো বানায় সেগুলো থেকে বাইরের একটা ছবি, তো আসলে ট্রেলার দেখে আমি মানে মতামত করতে চাই না। ট্রেলারটা দেখে আমি ছবিটা অবশ্যই দেখতে যাব, কারণ যে জায়গাটা আসছে, কারণ কাস্টিং একটা নতুন মুখ আছে, আমাদের পার্শ্ববর্তী দেশের একটা নতুন আর্টিস্ট আছে, ওর সাথে অনেক কাজ করেছে, দেখি রসায়নগুলো কিভাবে জমেছে দাদা। পলাশ ভাই কি যোগ করবে এখানে? আমার কাছে মনে হচ্ছে দাদা তো রোমান্টিক ঘটনার ছবি বানায়, হ্যাঁ, আর নতুন ট্রাই করছে, এটা অবশ্যই দেখা উচিত। হ্যাঁ, মানে ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে একেবারে ফর্মুলা মুভি এরকম। ফর্মুলা ট্রেলার, কিন্তু ফর্মুলা মুভি না। আচ্ছা, ট্রেলার দেখে আসলে বিচার করা উচিত না। এটা হ্যাঁ, এটা একটা অ্যাকশন থ্রিলার। ওকে, অ্যাকশন থ্রিলার। এটা ওই যে ও বলল যে এটা প্রথম আমার অ্যাকশন থ্রিলার, এটা চেষ্টা করা। তো আমার কাছে মনে হয় যে মানে ঈদে যে ধরনের ছবি আর কি সাধারণ দর্শক দেখতে চায়, এটা একেবারে সেরকমই ছবি, একদম অ্যাকশন প্যাকড এন্টারটেইনমেন্ট। ও গতবার শত্রু বানিয়েছিল, ওইটা মানে একদমই মানে বিনোদনমূলক একটা ছবি। তো সিঙ্গেল স্ক্রিনের দর্শক, এবং আমার ধারণা যে অনেকে মনে করছে এখানে খালি অ্যাকশন আছে, তা না, কিন্তু একটা সুন্দর গল্প আছে, সেই গল্পটাও মানুষকে, এটা আসলে পুরো সিনেমা না দেখলে তো বোঝা যাওয়ার কথা না, বোঝা যাবেও না। সেটাই। ওকে, এবার একটু আগন্তুক সিনেমার ট্রেলার আগে দেখি, তারপরে সুমন ধরের কাছে আসব। আবারও ইতি নামের মেয়ের মার্ডার। এখনো লাশের পরিচয় পাওয়া না গেলেও প্রত্যেকটা লাশের গলায় ঝুলানো গোলাপের মালার মধ্যে লেখা শুভ বিদায় ইতি। একটার পর একটা খুন করছে, খুনই ধরা পড়ছে না। আপনি আমার মেয়েকে খুঁজে দিন স্যার। কাল কিন্তু বাবা তোমার সাথে কথা বলবে। চিৎকার করে কোনো লাভ নেই। আমি আগে আপনাদের দুজনের কাছে জানতে চাই, ওর ট্রেলারটা আমি আগেই দেখেছি। সবই তো আপনারা আগে দেখেছেন, কিন্তু আমাকে একটু রিঅ্যাকশন দিয়ে যান। ওর একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে ও ডিফারেন্ট সাবজেক্ট চয়েস করে সব সময়। ওর আগের দুটো কাজ আমি ফেসবুকে পোস্ট করেছি, শেষ চিঠি দেখে। তো সাবজেক্টটা ও চয়েস করে সুন্দর। আর এখানকার পূজা চেরি আমার একজন প্রিয় অভিনেত্রী, প্রিয় মানে এখনকার সময়ের পছন্দের এখনকার। এটা তো অবশ্যই মাস্ট ওয়াচ একটা ফিল্ম, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। পলাশ ভাই কি বলবেন? আমার তো খুব ভালো লাগছে, এটা সাইকোলজিক্যাল থ্রিলার মনে হয়েছে আর কি দেখে, এবং এই ধরনের ছবি, এই যে লাইট, আমার তো খুব ভালো লাগছে লাইট, হ্যাঁ দারুণ। আমি অবশ্যই মনে হয়েছে যে এই ছবিটা দেখা উচিত, অবশ্যই আমরা দেখতে চাই এই ছবি। যদ্দূর জানি যে এই সিনেমাটা নাকি তৈরি হয়েছিল বছর 4 আগে। সাথে আমি এটাও জানতে পেরেছি যে ছবিটা সম্ভবত সিনেমা হলের জন্য তৈরি করা হয়নি, প্ল্যান ছিল অন্যরকম। তারপর সেখান থেকে এটা প্রথম দিকে প্ল্যানিং ছিল, আমরা যখন সিনেমাটা প্রথম শুরু করি তখন প্ল্যানিং ছিল এটা মানে আমাদের বড় কোনো ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ দেওয়ার জন্য। ওই চিন্তা থেকে কাজটা করা। তারপরে যখন আমরা এর কাজের মধ্যে নেমে গেলাম, তখন আমাদের কাছে মনে হইল যে না, এটা আসলে আমরা ওটিটি বা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিলে কি হয়,
অনেক সময় অনেক কিছু কানেক্ট করা যায় না অনেক, তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা একটু সময় নিই, এটা আমরা একটু দেখি বড় পর্দায় আমরা আনতে পারি কিনা। তারপর গ্যাপ দিয়ে আবার আমরা কাজ স্টার্ট করলাম, তারপর ফাইনালি কাজটা শেষ করেছি। শেষ করার পরে তারপর ফাইনালি যখন আমরা ছবিটা দেখলাম, আমার কাছে মনে হলো যে না, মানে আমাদের টিমের, শুধু আমার না, যে না এটা আসলে আমরা বড় পর্দায় দর্শকের সাথে কানেক্ট হতে পারবো। ওকে, আচ্ছা আমি যদি জানতে চাই এটা কি কোনো সিনেমার কপি? না, আর প্রথমত হচ্ছে আমি তো অনেক দিন ধরেই কাজ করি, আর এখন অবধি আমার যত কোনো কিছু থেকে অনুপ্রাণিত হয়ে করা এমন কি কিছু? আমরা তো অনেক রকম সিনেমা দেখি, আমাদের অনেক সিনেমাই ভালো লাগে, কিন্তু ওইটা দর্শক হিসাবে যখন আসলে আমি একটা জিনিস নির্মাণ করতে যাব, তখন আসলে, কারণ এই সময় তো আমিও তো যখন দেখি আমিও তো মনে করি এটা তো নকল করছে বা এটা তো অনুপ্রাণিত হয়েছে। যেহেতু আমি এই জায়গারই একজন মানুষ, তো আমি কাজটা কখনো করতে চাই না, করিও না, কারণ বরাবরই নিজের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, নিজের চিত্রনাট্য করতে পছন্দ করি। এবারে ঈদে মুক্তি পাচ্ছে 5টি সিনেমা, এটা প্রায় চূড়ান্ত। তো নিজেদের ছবি বাদ দিয়ে যদি জানতে চাই কোন সিনেমাটা দেখবেন বা তালিকায় কোন সিনেমাটা আগে থাকবে পরে থাকবে, কি বলবেন, কে বলেন? দাদা বলেন। বলেন না, আমি 4টাই দেখবো, বাকি 4টাই। কোনটা আগে দেখবেন? এটা বলা মুশকিল, যেটা টিকিট পাবো আগে। যে আগে টিকিট দিবে? না না, টিকিট না, আমি টিকিট কেটেই দেখবো, কিন্তু ঈদের 2-3 দিন তো আসলে একটু প্যাকড হওয়ার সম্ভাবনা আছে। তো যেটা টিকিট আগে পাবো, কারণ 3টা ছবি বাকি, মানে যে 4টা ছবি, 3টা না 4টা ছবি আমার কাছে আকর্ষণীয়। আর আমি কিন্তু ছবি দেখার লোক, সবাই জানেন, আমি প্রত্যেক সবচেয়ে ওয়ার্স্ট ছবিটাও আমি দেখি। তো 4টা ছবি তো দেখবই, 4টাই ভালো ছবি হবে আশা করছি। তো তালিকা করা যাবে না, যেটা আগে টিকিট পাবো। ওকে ওকে, পলাশ ভাইয়ের কাছে শুনতে চাই। যেহেতু ঈদের ছবি রিলিজ হচ্ছে, তার মানে অবশ্যই 3-4 দিন। এরকম ডিপ্লোম্যাটিক অ্যানসার কিন্তু সবার থেকে আমি চাই না, যে ময়ূরাক্ষী বাদ দিলে বাকি। ময়ূরাক্ষী তো দেখা হবেই, কারণ আমি আমাদের টিমে প্রথম অবশ্যই দেখতে হবে। এর বাইরে যে 4 সিনেমা আছে, তো প্রথমে কোন সিনেমাটা দেখার ইচ্ছে আছে? এটা দেখবই আমি সেটা বলছি না, বাট ইচ্ছা আছে আমি এই সিনেমাটা আগে দেখব। অবশ্যই আমি তুফান দেখতে চাই। ওকে, এবার সুমন ধরের কাছে জানতে চাই। সবসময় যেহেতু ঢাকাতে আছি, ঢাকার পাশের প্রেক্ষাগৃহের ছবিগুলো আগে দেখব। ঢাকায় যেহেতু তুফান সবগুলো হলেই আছে, তুফানটা দেখা হবে, ময়ূরাক্ষী দেখা হবে, আমাদের দাদার সিনেমাটা ঢাকার আশপাশে মনে হয় আছে, তো ঢাকার বাইরে তো এটা একটু সবার শেষের দিকে যাবো দেখার জন্য। দারুণ, খুব সহজভাবে সুন্দরভাবে উত্তর দিয়ে দিল। আচ্ছা, আমি যদি বলি যে আমরা সবাই জানি কথায় আছে প্রচারেই প্রসার, তো আপনাদের সিনেমাটা যেন দর্শকের কাছে পৌঁছায়, সেই প্রচারণার জায়গা থেকে আপনারা কি কি স্টেপ নিয়েছেন, আমি একটু 3 জনের কাছ থেকে শুনতে চাই। আমাদের হাতে তো খুব কম সময়, 6-7 দিন হলো আমরা ঈদের মাঠে নেমেছে। তো পাবলিসিটি এখন ঈদে আসলে আপনারা যে প্রোগ্রামগুলো করেন বা নিউজ পেপাররা যা নিউজ করে, ওতেই অনেক পাবলিসিটি হয়। ধরেন শাকিব খানের ছবি তো ট্রেলারই দেয় না, একদিন আগে সেন্সর হয়, এমন ছবিও আছে। কিন্তু আমাদের যেহেতু আমাদের ছবি ওই শাকিব খান নাই, আমাদের পাবলিসিটি তারপরও দেখা গেছে যে তুফানের অনেক আওয়াজ দিয়েছে। হ্যাঁ, আওয়াজ দিয়েছে, তো রিভেঞ্জেও বেশ ভালো আওয়াজ দিয়েছে, বা আরো সিনেমাগুলো দিচ্ছে। বাট সেই জায়গায় যদি আমি বলি যে একটু লক্ষ্য করলে দেখা যায় আপনাদের সিনেমাগুলোর খুব একটা আওয়াজ নেই। ও তো আসলেই কাল 2 দিন হলো, আমি তো ট্রেলার লঞ্চ করেছি, পোস্টার করেছি, আর শুধু এইটা না, তারপর রোড শো করার ইচ্ছা আছে। তারপর আসলে হয় কি, মানে পাবলিসিটির একটা প্ল্যানিং এর ব্যাপার, সময়টা এত কম। তো এটাই তো আমার জানতে চাওয়ার ছিল যে কেন আসলে এরকমটা হবে, কারণ দর্শক একদম শেষ সময়ে এসে জানছে যে একটা সিনেমা আসছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দর্শককেও তো বুঝতে হবে, সিনেমার ভাইবসটা নিতে হবে। তো একেবারে চুপচাপ ছবি মুক্তি দেওয়ার মতো বিষয় হয়ে যাচ্ছে না? চুপচাপ না, আওয়াজ উঠতেছে, উঠবে না। প্রচারের জায়গাগুলো যেটা হয়, কারণ এটা কি ঈদের পরে উঠবে? না না, কারণ এক একজন এক এক প্রোডাকশন হাউসের এক এক রকম ডিজাইন থাকে, এখন প্ল্যানিং থাকে, তো যে যার টিম অনুযায়ী কিন্তু প্রচারে যায়, কিন্তু পিছিয়ে নেই কেউ। কারণ প্রত্যেকটা ডিরেক্টর টিমেরই একটা টিম থাকে প্রচারণার কাজের জন্য।
তো আমি আমার মতন করে আমার টিম নিয়ে একরকম প্রচারণার কাজ করি, কারণ দর্শকরা যদি ছবিটা না দেখে তাহলে তো হলে এসে লাভ নেই, কারণ ছবিটা বানাচ্ছি আমরা দর্শকদের জন্য, সেটা যে কোনো ছবি আসুক না কেন। তো আমরা সবাই চাই দর্শকদের কাছে, দর্শকদের ঘরে, দর্শকদের কানে প্রত্যেকটা ছবির সংবাদ যেন পৌঁছায়। আমরা আমাদের মতন করে কাজ করছি। আর একটা কথা হচ্ছে ছবি দর্শক দেখবে, কারণ আমরা অনেক সময় দেখা গেছে অনেক আওয়াজ দিয়ে আমরা সিনেমা এনেছি, সেই সিনেমার অবস্থানটা কেমন চলে না এটা বলবো না, সেই সিনেমার অবস্থান দর্শকরাই বিচার করে। আবার কিছু ছবি মানুষ জানেই না আসছে, একটা হল নিয়ে এরকম 2টা হল নিয়ে সিনেমা আমাদের এখানে আসছে, পরবর্তীতে এই সিনেমা পুরো বছর ব্লকবাস্টার। দর্শকরাই আসলে ডিসাইড করবে কোন ছবিটা দেখবে, কোন ছবিটা দেখবে না। এটা কিন্তু এক্সাম্পল হতে পারে, এটা দু একটা সিনেমার জন্য হতে পারে, তাই না? আমার ব্যাপারটা বলি, আমার ব্যাপারটা হচ্ছে কি, আমার তো ধরেন নায়িকা হচ্ছে ওই পারে, এখন পাবলিসিটির জন্য আর্টিস্ট একটা জরুরি বিষয়। হ্যাঁ, তো ওকে আনা, তারপরে পাবলিসিটি করা, এটা একটা মানে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি, এখন তার শিডিউলের সাথে মিলতেছে না, আমার শিডিউল, আমাদের আবার খুব টাইট শিডিউল, 17 তারিখ, আরো অনেক ওয়ে কিন্তু থাকে। হ্যাঁ, ওই ওয়েগুলোতে আমরা করছি, চেষ্টা হচ্ছে আমাদের। ও বললো যে নিজেদের ওয়েতে আমরা চেষ্টা করছি। আর তুফান ছাড়া তো আসলে কোনো ছবিরই ওইভাবে এখনো না। তুফানের আলোচনা অনেক বেশি, কারণ হচ্ছে ওরা কুরবানিতে আসবে, এটা হচ্ছে কনফার্ম, ওইভাবেই ওরা প্রোগ্রামটা করেছে, যে কারণে সবাই প্ল্যানিং আছে। রাইট। এই জায়গাতে যদি বলি যে রাশিদ পলাশের কি কোনো প্ল্যান নেই? আপনি তো জানতেন যে আপনার সিনেমা অনেক আগে থেকে। না, অবশ্যই প্ল্যানিং আছে। আমার কাছে ব্যাপারটা খুবই সহজ। দেখেন, এখন এই মার্কেটে তুফানের যে আওয়াজ বা তুফানের যে জায়গাটা, এটার প্রধান কারণ হলো সাকিব খান। সাকিব ভাই হলো আমাদের সবচেয়ে বড় তারকা। এখন সাকিব ভাই যখন যেখানে আছে, তো এটা এর পরে আসলে আর কিছু দরকার নেই। সাকিব ভাই, হ্যাঁ, এটা সবচেয়ে বড় আওয়াজ। হ্যাঁ, এখন আমি তো জানি যে সাকিব ভাই, আমার যে জনরা, আমি তো একটা নিজস্ব প্র্যাকটিস ফলো করতেছি। আমাদের যে প্রচারণা স্টাইল ছিল, আমরা এখন পর্যন্ত কোনো লুক ওপেন করিনি, মানে ভিজুয়াল কোনো চেহারা দেখায় নাই। আমরা যে প্রীতের বাজার এখন আগের মতো নাই, এটা একটা ভিন্ন আঙ্গিকে একটা আইটেম লিরিক করছিলাম, যেখানে আমরা রেক্সাপিট দেখাইছি, যেখানে আমরা 90s ফিল্ম দেখাইছি। আমাদের এরপরের যে কন্টেন্ট আসবে একটা আসতেছে আরও 2টা। আমি আমার প্রচারণার ক্ষেত্রে ভিন্নতা রাখার চেষ্টা করছি। আমরা শহরে চিকা মারছি, কারণ আমরা এখনও পোস্টার আমার সেন্সরে মাত্র পাইলাম, তার আগে আমি চিকা মারছিলাম, কারণ চিকাটা হলো আমার আগে 90sকে মনে করায় আমার। হ্যাঁ, এবং আমি দ্যাটস ওয়াই আমার কিছু যেগুলো সব ছবি থাকে আর কি। কারণ বিষয়টা হলো কি, আওয়াজটা আপনার কোনটা কানে আসবে, যেটার আপনার মানে যেটা আপনার অনেক বেশি স্প্রেড করে ফেলছে, এটা সাকিব খান। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আপনি এখানে যাই প্ল্যানিং করেন না কেন, প্রমোশনাল প্ল্যানিং করেন না কেন, আপনি ঘুরে ওই সাকিব খানের এই বিশালত্বের কারণে, হ্যাঁ, কারণ সাকিব ভাই হলো যে এই এপার ওপার সব পার মিলায় মানে একটা জায়গা, বিরাট জায়গা সাকিব ভাই। তো সাকিব ভাইয়ের কাছে আমি যে ছবি নিয়ে আসি না কেন, ইভেন আপনি যদি এখন বাংলাদেশে শাহরুখ খানের ছবি রিলিজ করেন, সাকিব ভাইয়ের কাছে ধোপে টিকবে না। হ্যাঁ, কোনোটা আপনি শুনতে পাবেন না। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ব্যাপার তো করতেছে, কারণ প্রত্যেকটা একটা প্ল্যানিং ছিল, প্রত্যেকটা একটা বড় ইনভেস্টমেন্ট দিয়ে রান করতেছে, এবং প্রত্যেকের আলাদা আলাদা টিজি আছে, কেউ বসে নাই। কিন্তু আপনার কাছে তো অনেক বড় মাইকটার নাম সাকিব খান, দ্যাটস ওয়াই সমস্ত আওয়াজ আপনার কাছে মানে আসলে গল্প, আড্ডা এবং ঈদের ছবি নিয়ে জানতে জানতে অনেকটা সময় পার করে ফেলেছি। সময়টা একেবারেই শেষ, আয়োজনের শেষ পর্যায়ে আছি। 3 জনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঈদে তো সাকিব খানের ছবি তুফান চলবেই, বাট আমি চাই, সাধারণ দর্শক হিসেবে চাই, দর্শকরাও চায় যে সব সিনেমাগুলোই ভালোভাবে সিনেমা হলে চলুক এবং দর্শকরাও যেন সিনেমাগুলো উপভোগ করে। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ 24কে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, শেষ করছি। সবাই বাংলা ছবি দেখবেন, বাংলা ছবির সাথে থাকবেন। সব ছবি দেখা হলে যেন আমার ছবিটা দেখে। হ্যাঁ, সবার ছবি দেখবেন, আমারটা দিয়ে শুরু করবেন। এই ছিল তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আজকের আয়োজনে। আসছে সপ্তাহে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।